বিষয়ের মধ্যে রাখার চেষ্টা করব এবং আয়োজকদের যে সময় সেই সময়ের মধ্যে খুব সংক্ষেপে শেষ করার চেষ্টা করব। তাও আলোচনায় যাওয়ার আগে একটা বিষয়ের দিকে আপনাদের প্রথমত একটু মনোযোগ চাইবো, এটা 1 মিনিট বা 1.5 মিনিট। সেটা হচ্ছে আমাদের 53 বছরের যে ইতিহাস কিংবা তারও আগের যে ইতিহাস, এগুলির আমরা আসলে সাংবিধানিক কিংবা আইনি দিকগুলি অনেক সময় যেহেতু আমাদের জায়গা থেকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করেছি, কিন্তু এই যে বিশ্লেষণগুলি এইগুলি যে টিকে থাকে, দাঁড়িয়ে থাকে এবং এদেরকে বিভিন্ন সময় এদের বিরুদ্ধে জনগণের অভ্যুত্থান হয়, এমনকি যুদ্ধ হয়েছে। 71 সালে এখানে 9 মাস ধরে আমরা যুদ্ধ করেছি, যুদ্ধ হয়েছে, বিজয় হয়েছে, তারপরে অভ্যুত্থান হয়েছে, পাল্টা অভ্যুত্থান হয়েছে। এত এত বিজয় হয়েছে আমাদের 53 বছরের মধ্যে যে এটা দেখবেন যে প্রায় পৃথিবীর প্রায় কোনো দেশের সাথে মিলবে না, সাউথ ইস্ট এশিয়াতে তো মিলবেই না। কিন্তু আপনি আবার দেখবেন যে বিনা ব্যতিক্রমে আমাদের এই সমস্ত বিজয়, প্রত্যেকটা বিজয় আমাদের বেহাত হয়েছে। আর কোনো একটা বিজয়ের ফল আমরা যাদের জন্য লড়াই করেছি, যাদের নামে লড়াই করেছি, যাদেরকে আসলে যাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করেছি, তাদের কাজ পর্যন্ত এই ফলাফল যায় নাই। এটার কোনো ব্যতিক্রম নাই, বিনা ব্যতিক্রমে এটা সত্য। আর এই যে যায় নাই তার কারণ হচ্ছে বিনা ব্যতিক্রমে আরেকটা পাবেন যে যারা আসলে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে, যারা আসলে
বা আসলে নাগরিক কমিটি এখনো মনে করেন যে অনেকটুকু ঘোষণা হতে পারে। এই জায়গাটার মধ্যে আমি দুইটা প্রথমত টেকনিক্যাল কথা বলে, প্রসিডিউরাল কথা বলে, পরের কথাটা বলে শেষ করে দিতে চাই। প্রথমত প্রক্লেমেশন যদি বলেন, আপনি প্রক্লেমেশন শব্দটার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। তো প্রক্লেমেশনের সাথে একটা অথরিটি থাকে। ডিক্লারেশন এবং প্রক্লেমেশনের মধ্যে অনেক মিল আছে, অনেকটুকু পার্থক্য আছে। ধরেন আমাদের প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আমরা যেদিন আসলে স্বাধীনতার ঘোষণাকে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স হিসেবে বলছি, সেদিন আমরা বলছি যে 26 তারিখে আমরা যে যুদ্ধ ঘোষণা করছি, এই যুদ্ধটাকে আমরা অ্যাপ্রুভ করতেছি, এবং আমরা এই যে সরকার, এই যে প্রবাসী সরকার, এটা আমরা গঠন করতেছি, এই রাষ্ট্র আমরা গঠন করতে চাই এই লক্ষ্যে। মানে আমি একটা যুদ্ধ আসলে এন্ডোর্স করেছে এবং এই যুদ্ধটা কন্টিনিউ করতে চাই। আমি নিজেকে একটা বিকল্প সরকার হিসেবে ঘোষণা করেছি। যারা রেভলিউশনারি এরকম প্রক্লেমেশন দেন, তারা অতীতের যা কর্তৃত্ব আছে সে কর্তৃত্বকে অস্বীকার করে নিজেদের কর্তৃত্বকে ঘোষণা করেন, এবং এই কর্তৃত্বকে বাস্তবায়িত করার জন্য তাইলে এক্সিস্টিং যে কর্তৃত্ব আছে তার সাথে লড়াইয়ে নিমজ্জিত হতে কিংবা আসলে লিপ্ত হতে রাজি থাকে। প্রক্লেমেশন এবং ডিক্লারেশনের মধ্যে এগুলি মিল আছে। আমরা 71-এর এটাকে ডিক্লারেশন বলি, কিন্তু ডিক্লারেশন শব্দটা কিংবা প্রক্লেমেশনের মধ্যে পার্থক্য হচ্ছে এরকম, প্রক্লেমেশন ডিক্লারেশন আপনি অথরিটি ছাড়াও করতে পারেন। এরকম বহু জেনারেল ডিক্লারেশন আছে যেটার কোনো অথরিটি নাই, কিন্তু প্রক্লেমেশন এরকম কোথাও নাই যেটা আসলে অথরিটি নাই। সেইখানে আসলে নাগরিক কমিটি যদি প্রক্লেমেশন করতে চায় এটা, তাহলে তাকে আসলে তার এই প্রক্লেমেশন অন্যরা কেউ এন্ডোর্স করে। অন্যরা যদি এন্ডোর্স না করে, তাহলে বাংলাদেশের পরিস্থিতি আজকে যেখানে এসে দাঁড়াবে সেটার দায়িত্ব আসলে কারা বহন করবে। এই প্রশ্নগুলি নাগরিক কমিটিকে ভাবতে হবে। এই বিপ্লবী আকাঙ্ক্ষা খুব ভালো, আরো বেশি বিপ্লব করার আকাঙ্ক্ষাকে আমরা খুবই স্যালিউট করতে চাই, কিন্তু বুদ্ধিজীবিতা এবং রাজনীতির মধ্যে একটা পার্থক্য আছে। বুদ্ধিজীবিতার সুবিধা হলো সে কেবলমাত্র স্বপ্ন দেখলে সে তার দায় মুক্তি করে। শেষ করবো ভাই, একটা পয়েন্ট তো মাত্র। বুদ্ধিজীবিতার ব্যাপার হচ্ছে এরকম, আমি আমার আকাঙ্ক্ষার কথা বলতে পারি, আমি আমার স্বপ্নের কথা বলতে পারি, এবং রাজনীতিবিদরা স্বপ্নের পথেই হাঁটে। তার সাথে মিল হচ্ছে সেই স্বপ্নের দিকে যেতে চায়, কিন্তু পার্থক্য হচ্ছে শুধুমাত্র স্বপ্নের দিকে যাওয়ার জন্য তাকে একা একা গেলে চলে না, সমাজকে সাথে নিতে হয়, অধিকাংশ মানুষকে সাথে নিতে হয়, এবং অধিকাংশকে সাথে না নিয়ে কোনো বিজয়কে আসলে স্থায়ী করা যায় না, কোনো বিজয়কে টেকসই করা যায় না, কোনো বিজয়কে আসলে সমাজের মধ্যে সমাজ পরিবর্তনের জন্য যে ধরনের ব্যবস্থা তৈরি করা লাগে সেই রকমের সাস্টেনেবল টেকসই ব্যবস্থা তৈরি করা যায় না আসলে। অতএব আমি মনে করি যে আজকে যদি আপনারা প্রক্লেমেশন করতে চান, তাহলে কোন অর্থে করছেন? আপনারা নিজেদেরকে অথরিটি করছেন, নাকি আসলে এটাকে সিম্পল ডিক্লারেশন অর্থে করতে চাচ্ছেন, নাকি আসলে এরকম একটা গাইডলাইন করতে যাচ্ছেন যে আগামীতে যে সংস্কার হবে কিংবা আসলে সংবিধানের যে পরিবর্তন হবে কিংবা নতুন সংবিধান হবে সেই সংবিধানে যেন এটা অন্তর্ভুক্ত হয়, তার জন্য এক ধরনের গাইডলাইন হিসেবে করতে যাচ্ছেন। আমার ধরনের এরশাদ বিরোধী আন্দোলনের সময় একাদশ সংশোধনের কথা আমাদের সমস্ত ফ্রেন্ডরা জানে। একাদশ সংশোধনী হচ্ছে বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী, যে সংশোধনীতে এরশাদ সরকারকে অবৈধ বলা হয়েছে, আন্দোলনকারীদেরকে বৈধ বলা হয়েছে। সো আপনার এরকম ঘটনা লাগতে পারে যে এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান যে একটা বৈধ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের ভেতরে যে আসলে বাংলাদেশ দাঁড়াইছে এই অভ্যুত্থানের উপরে, এবং তার ভিত্তিতে যে আসলে সংবিধান পরিবর্তিত হয়ে নতুন সংবিধান কিংবা সংস্কারকৃত সংবিধান হয়েছে, সেইটার জন্য আসলে ক্রনোলজিক্যালি আপনাকে হয়তো ঘোষণা দিয়েই আপনাকে এই জায়গায় আসতে হবে। কিন্তু আজকে আপনি দিতে পারেন কিনা? যখন আপনি বলছেন যে একই সাথে সংবিধান সংস্কার করতে চান, যখন আপনি 5 তারিখ এবং 8 তারিখটা পার হয়ে গেছে, যখন আপনার সাথে আসলে এমনকি বৈষম্য বিরোধীদের মধ্যে সমস্ত ছাত্র সংগঠনকে আপনি ধারণ করেন কিনা, সমস্ত ছাত্র সংগঠন আপনাকে ধারণ করে কিনা, জাতি আপনাকে ধারণ করে কিনা, নাকি আপনি একটা জাতির আরো 10টা সংগঠনের মতো আপনি একটা সংগঠনে পরিণত হয়েছে, এই জায়গাগুলো আপনাদেরকে বিবেচনার মধ্যে নিতে হবে বলে আমি মনে করি। আপনাদের সমস্ত আকাঙ্ক্ষাকে আমি শ্রদ্ধা করি, আপনাদের সমস্ত আকাঙ্ক্ষার সাথে আমার হৃদয় চলে যেতে চাই, কিন্তু আমি একই সাথে আমার বয়স যেহেতু আপনাদের চেয়ে বেশি, আমি 72 দেখেছি, আমি 75 দেখেছি, আমি 90 দেখেছি, এবং আমি 24টাকে আসলে ব্যর্থ হইতে আর দিতে চাই না। আমার জীবনে 24 ব্যর্থ হোক এইটা আসলে আমি চাই। সেই জন্য আমার 72 থেকে আজকে পর্যন্ত যত অভিজ্ঞতা আছে সমস্ত অভিজ্ঞতাকে আসলে
চুলচেরা বিশ্লেষণ করে এটার মধ্যে দিয়ে যেতেছে। আরেকটা কথা বলে আমি আমার কথাটা শেষ করি। একটা হচ্ছে যে আসলে গণপরিষদ আপনারা, এটা তো উকিলদের সাথে আসলে মার সাথে মামাবাড়ির গল্প করার কিছু নাই। তারপরে আমি বলি 70 সালে যেটা হয়েছিল এটা গণপরিষদ বলা হয়েছিল, কিন্তু এটা গণপরিষদ কিনা আপনি ভাবেন, নামে গণপরিষদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, কিন্তু এলএফওটা যদি পড়েন আপনি দেখবেন যে এলএফও অনেকগুলো প্রি কন্ডিশন দিয়েছিল। এই গণপরিষদটা ইন্ডিপেন্ডেন্ট ছিল না, আমি 72 একটা বলছিলাম। 70-এ যেটার জন্য নির্বাচন হয়েছিল, 71-এ যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনটা হয়েছিল একটা এলএফওর আন্ডারে, এবং এই এলএফওতে বলা ছিল যে তারা বসে যে সংবিধানটা করবে, কতদিনের মধ্যে করবে, এটার ক্যারেক্টার কি থাকবে, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল কি থাকবে, আগে থেকে ঠিক করা ছিল। আজকের বাংলাদেশ এরকম একটা বাস্তবতার মধ্যে আছে যে আপনারা 72-এর সংবিধান পুরোটা ফেলে দিলেন, কিছু রাখবেন কিছু ফেলবেন। এগুলির ব্যাপারে একটা জাতীয় ঐকমত্য লাগবে, একটা সমঝোতা লাগবে, এবং এই সমঝোতার ভিত্তিতে যতটুকু পরিবর্তন সম্ভব ততটুকু পরিবর্তন করার জন্য যে ইলেকশন আপনারা করতে চান বা আমরা করতে চাই, আমরা যে ফর্মুলা বলি যে 70 সালের মতো এক নির্বাচনের ভেতর দিয়ে 2টা কাজ করা যায়, যেটা তুষারও বলুন, সেটা হচ্ছে যে আসলে এই নির্বাচন যদি আপনি করতে চান তাহলে তার বাইন্ডিংসটাকে আপনার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ঠিক করতে হবে, নাকি এটাকে আপনি ইন্ডিপেন্ডেন্ট করে দেবেন। সাধারণভাবে গণপরিষদ ইন্ডিপেন্ডেন্ট থাকে। ইন্ডিপেন্ডেন্ট মানে তারা বসে আলাপ আলোচনা করে যেটা ইচ্ছে সেটা তৈরি করে, পরে আসলে জনগণকে দেয়, গণভোটে দেয়, জনগণ এটা আলাপ আলোচনা করে ফাইনাল করে। কিন্তু আমাদের যেহেতু ধরেন এই জায়গাগুলিতে রাজনৈতিক ঐকমত্য লাগবে, এবং আমাদের সময় খুব সংক্ষিপ্ত, ওয়াক্তটা হচ্ছে মাগরিবের মতো যে কাদা হয়ে যাওয়ার সমস্ত সম্ভাবনা আছে, আশঙ্কা আছে। সেই জায়গায় আমি মনে করি যেটাকে গণপরিষদ বলবেন না সংস্কার সভা বলবেন, টার্মিনোলজি নিয়ে আমার কোনো আপত্তি নেই, এলএফও বলবেন না কি বলবেন, কিন্তু এই ফিচারগুলি একটু মাথায় রাখেন, তাইলে আমাদের জন্য ভবিষ্যতে ঐকমত্যের জায়গাতে বিভাজনটা এড়ানো, ঐক্যটাকে কাজে লাগানো, এবং এই 24কে আসলে সফল করা অনেক সহজ হইতে পারে। অন্যথায় আমাদের আগের মতো একই রকমের দুর্ভাগ্যের ভিতর দিয়ে আমাদের যাওয়া লাগতে পারে, যেটার ভিতর দিয়ে আমরা যেতে চাই না। এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য আপনাদের কষ্ট দিয়েছে, আপনাদের সবাই কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ। ধন্যবাদ জনাব হাসনাত কারীমকে, এবং দুঃখিত আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। আমরা আসলে সময় স্বল্পতার মধ্যেই আছি। সম্মানিত সুধী, এতক্ষণ মনোযোগ সহকারে আমাদের আলোচকদের বক্তব্য শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজন আলোচকের বক্তব্য শোনার পর আমরা উন্মুক্ত প্রশ্নোত্তর সেশনে চলে যাব। এ পর্যায়ে আমি পোডিয়ামে এমন একজন অভিজ্ঞ আইনজীবীকে ডেকে নিচ্ছি, যিনি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র, সংবিধান এবং আইন অঙ্গনের যথাযথ সংস্কারের জন্য যথাসময়ে কাজ করে যাচ্ছেন। আহ্বান জানাচ্ছি সিনিয়র অ্যাডভোকেট জনাব মোহাম্মদ হোসেন রিপু স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। মাননীয় প্রধান বক্তা এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য বক্তাবৃন্দ, বিজ্ঞ আইনজীবীবৃন্দ এবং আজকে উপস্থিত অন্যান্য সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতার দুটো লাইন আছে এরকম, যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়, আমি এখনো প্রস্তুত হতে পারিনি, আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে। আপনারা আমার হাতে এই যে কনস্টিটিউশনটা দেখছেন, এই কনস্টিটিউশনে 7টা ট্যাগ দেওয়া আছে। এই কনস্টিটিউশনটা আজ থেকে 5 মাস আগে 14ই অগস্টে লাস্ট ব্যবহৃত হয়েছে। আজকে আমি এখানে এসেছি। 14ই অগস্টে সারোয়ার তুষার এবং হাসনাত কারীম ভাই একটা সেমিনার আয়োজন করেছিলেন আর.সি. মজুমদার অডিটোরিয়ামে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে আমি এই সংবিধানের 7টা ডিফেক্ট তুলে ধরেছিলাম। তার ভিতরে একটা ডিফেক্ট না, একটা ছিল ওনাদের জন্য একটা হিন্টস। সেই হিন্টসটা হচ্ছে, আমরা 26শে মার্চ 1971 26শে মার্চে যেদিন স্বাধীনতা ঘোষণা করা হলো, 14ই এপ্রিলে গিয়ে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স পাবলিশ করা হলো। আর
এখানে 5 মাস হয়ে গেছে। ওনাদের ওই দিন মনে করিয়ে দেওয়া হয়েছিল, ওনারা করতে পারেননি। তো আজকে 5 মাস পরে ওনারা এমন একটা অনুষ্ঠান করছেন যেখানে আমাকে আবার বলতে হলো যে ডিক্লারেশন অফ রেভলিউশন একটা দরকার ছিল। এখনো দেরি হয়ে যায়নি। তুষার হিন্ট দিয়েছেন কোনো একটা দেশে 3 বছর পরেও হয়েছে। তো আমাদের এক্সপেকটেশন হবে যে সংবিধান 53 বছরে এই দেশের মানুষের কোনো কাজে লাগেনি, শুধু কাজে লেগেছে রাজনীতিবিদদের, নেতাদের, আমলাদের। যেই মুক্তিযুদ্ধের চেতনার উপরে ভিত্তি করে 15 বছর একটি দল ক্ষমতায় থেকেছে এবং 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে এই দেশ থেকে। 28 লক্ষ কোটি টাকা যদি আপনি আরেকবার চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কত বড় একটা অ্যামাউন্ট। কারণ হচ্ছে আমাদের বাজেট হচ্ছে 6 লক্ষ কোটি টাকার, তার ভিতরে 30% হয় ইমপ্লিমেন্ট হয়, বাকি 60% চুরি হয়। তাহলে যদি আমার 6 লক্ষ কোটি টাকার ভিতর থেকে 2 লক্ষ কোটি টাকা আমার কাজে লাগে, তাহলে এক বছরে একটা দেশের যে ডেভেলপমেন্ট হয়, এই 28 কোটি টাকা দিয়ে আমরা 14 বছর এগিয়ে যেতে পারতাম। এটা গেল পাচারের কথা। এবং যেদিন ক্ষমতা ছেড়েছে তার আগের হিসাব, ক্ষমতা ছাড়ার পরে এই 5 বছরে, এই 5 মাসে ওনাদের নেতা যারা এখান থেকে পালিয়ে গেছে, যাদের বিছানার নিচে, যাদের জাজিমের নিচে, যাদের বালিশের নিচে টাকা ছিল, ডলার ছিল, বাসায় গয়না ছিল, সেগুলি নিয়েও পালিয়ে গেছে। সেগুলির হিসাবে এখনো আসেনি। সেগুলির হিসাব আপনারা কোনোদিন পাবেন না। পালিয়ে যেতে তাদেরকে সহায়তা করেছেন, এটা আর আসবে না এই দেশে। সো সেই অ্যামাউন্ট অনেক বড়। এই দেশে এই সংবিধান দিয়ে শুধু আপনাদেরকে মালিক বানানো হয় দেশের, কিন্তু আসলে আপনারা দেশের মালিক না। এই দেশের মালিক হচ্ছে এই দেশের নেতারা, এই দেশের মালিক হচ্ছে এমপিরা, এই দেশের মালিক হচ্ছে মন্ত্রীরা, প্রধানমন্ত্রী। এই যে সংবিধান, আমলারা, এই যে সংবিধান, এই সংবিধান আমি আগের আলোচনায় বলেছিলাম যেখানে কি আছে, এইটার ভিতরে কিছু লোকের পদের কথা বলা হয়েছে, কে কিভাবে নিয়োগ পাবে, কে কিভাবে ইলেক্টেড হবে, আর আলটিমেটলি ওই লোকগুলি কিভাবে লুটপাট করবে সেটা অন্য জায়গায় লেখা। কিন্তু আপনার আমার যেটুকু লেখা আছে সেটুকু হচ্ছে এখানে মৌলিক অধিকারের কিছু কথা বলা আছে। কিন্তু মৌলিক অধিকার আপনি কোথাও গিয়ে, আই গ্যারান্টি, আপনি কোথাও গিয়ে মৌলিক অধিকার ইমপ্লিমেন্ট করতে পারবেন না ডিউ টু করাপশন। এই দেশে করাপশনের কারণে আপনি কোথাও মৌলিক অধিকার পাবেন না, কোথাও কোনো রাইট পাবেন না যদি আপনি এক্সট্রা পেমেন্ট না করেন। সেটা ব্যুরোক্রেসিতে বলেন, সেটা জুডিশিয়ারিতে বলেন। আমি এখানে সুপ্রিম কোর্টের বার অডিটোরিয়ামে দাঁড়িয়ে এই কথাটা বলছি যে বিচার বিভাগে আপনি কোনো বিচার পাবেন না যদি আপনি বড় একজন লয়ার না ধরেন অথবা আপনি আদারওয়াইজ কিছু না। তাহলে এই সংবিধান দিয়ে জনগণের কি কাজ, কি লাভ এই সংবিধান দিয়ে? এখন আমাদের সময় এসেছে, আমরা একটা নতুন স্বপ্ন দেখছি যে একটা স্বৈর শাসকের পতন হয়েছে। এখন আমরা যারা স্বৈর শাসকের পতন ঘটালেন আপনারা, তারা যদি ইউনাইটেডলি সাধারণ মানুষের স্বপ্নের একটা দেশ গড়তে না পারেন তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছুই হবে না। তাহলে এই যে 2000 লোক যে প্রাণ দিল তাদের কাছে আপনারা আর কোনো জবাব দিতে পারবেন না। তখন আপনারা ইতিহাস কবিতা অন্যভাবে লিখবেন। আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন, তোমাদের মৃত্যু আমাদের অপরাধী করে দেয়। আমাদের অনবরত দেরি হয়ে যাচ্ছে, আমি এখনো প্রস্তুত হতে পারিনি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু স্যারকে। এ পর্যায়ে আমরা আমাদের উন্মুক্ত আলোচনা এবং প্রশ্নোত্তর সেশনটি শুরু করতে যাচ্ছি। সময় সংক্ষিপ্ত, সময় 10 মিনিট, যেহেতু মাগরিবের সময় হয়ে যাচ্ছে এবং আমাদের আরও দুজন সম্মানিত বক্তা আছেন। আপনাদের যদি কারো কোনো বক্তব্য থাকে বা প্রশ্ন থাকে আমাদের সম্মানিত বক্তাগণ এবং নাগরিক কমিটি, কেন্দ্রীয় কমিটির সদস্যদের কাছে, আপনারা দয়া করে হাত তুললে আমাদের কয়েকজন প্রতিনিধি ভাইরা আছেন, ওনারা আপনাদের কাছে পেয়ে যাবেন।
আমরা এখানে হাত দিতে পারছি। স্যার আপনি বসে বলতে পারেন না পদ্মকার অনুষ্ঠানের আয়োজকবৃন্দ, প্রধান অতিথি এবং আইনজীবী ভাই বোনেরা, যাই হোক অনেক বিলম্ব হলো আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি, আরো আগে দরকার ছিল। ইতিপূর্বে আমাদের বক্তারা যা বলে গেছেন অত্যন্ত এটা যুগোপযোগী, সময় উপযোগী এবং আরো আগে বলা দরকার ছিল। সর্বশেষ বক্তা আমার ভাই যেটা বলে গেছেন, আমরাও কিন্তু এই শহীদ আলী এদের কাছে কিন্তু আমরাও অপরাধী হয়ে যাব। অতীত যেমন অপরাধ হয়ে গেছি, এখনো অপরাধী হয়ে যাব, আমরা আসতে পারি নাই। এখানে দেখেন একটা জিনিস, সংবিধান যেটা আমরা এখন যেটা দিয়ে চলতেছি, আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন এই সংবিধান জনগণের জন্য আসে নাই, আসছে যারা ক্ষমতায় গিয়েছেন তাদের কাজে লাগছেন, আমলাদের কাজে লেগেছে। এখন আমরা যে ঘোষণাপত্র নিয়ে আসছি, জুলাই ঘোষণাপত্র এখনো প্রচার করতে পারিনি। গণপরিষদ, সংবিধান দুটো আলোচনা, একটা মিনিট বলবো শুধু। এখন গণপরিষদ পাকিস্তান হয়েছিল ইসলামের সময়, হয়েছিল আফগানের সময়, গণপরিষদ একটা সংবিধান দিতে পারে নাই। স্বাধীন হওয়ার পর আমরা এমপি এমএলএ দুটো হয়েছিলাম, এবং তারা হয়েছিল কিন্তু পাকিস্তানের এমপি এমএলএ, মিনিস্ট্রি অফ, একটা হলো মেম্বার অফ প্রভিন্স অ্যাসেম্বলি, একটা হলো মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি। ন্যাশনাল অ্যাসেম্বলি আমরা 160 জন ছিলাম। ওদের কাছে আবার এই ইলেকশনটা ওনারা করেছিল কিন্তু এমএলএ ফর্মালিটি, যেটা ইয়া খান বলছিল। প্রার্থী স্যার, যদি আপনি প্রশ্ন বা বক্তব্যটি বলতেন, আরো অনেকজন প্রার্থী ছিলেন। এখন ইয়া খান কিন্তু এটাই দিয়েছিল, আপনারা যারা ইলেক্টেড হন আমার ফ্রেমওয়ার্কের মধ্যে সংবিধান তৈরি করতে হবে, এটা ওদের অনেকে জানার নেই। তো সেই সংবিধান করে আমরা যেটা পেয়েছি সেটা টু সেন্সের সংবিধান নয়, এবং আমরা ইলেক্টেড হয়েছিলাম তখন পাকিস্তানের সংবিধান করার জন্য, বাংলাদেশের সংবিধান করার জন্য। এগুলো একটা ইলিগেলিটির মধ্যে আসছি, আমরা এখনো ইলিগেলিটির মধ্যে আসছি। আমার নিবেদন হলো আপনার একটা লিগ্যাল ফ্রেমে আসেন। ইনশাআল্লাহ স্যার, আমরা আশা রাখি আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হব। এই পর্যায়ে আমি অনুরোধ করব জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য যারা আছেন তারা দয়া করে একটু মঞ্চে আসবেন। প্রশ্নোত্তর করবে, আপনারা আমাদের সহযোগিতা করার জন্য দয়া করে মঞ্চে আসবেন। কেন্দ্রীয় কমিটির সদস্যগণ, যারা অ্যাডভোকেট, ধন্যবাদ। মনিরুল ভাই দয়া করে স্যার আপনি একটু আপনাকে মাইকটা দিই, দয়া করে আপনি ওখান থেকে বললে সুন্দর হয়। প্রশ্নটা বলবেন, শুধু প্রশ্নটা। আচ্ছা, সেটা হলো যে প্রশ্ন আমি দুর্বল পাচ্ছি, আপনাদের এখানে জুলাই ঘোষণাপত্র, গণপরিষদ ও সংবিধান সম্পর্কে আজকে সেমিনারটা আপনারা করেছেন। আমাদের সংবিধানে অনেক কিছুই আছে। প্রথম কথা হলো যে আমরা 72 সালে কিন্তু আমরা এই রাষ্ট্রের নাগরিক হইনি। এটার কারণ হলো আমাদের নাগরিকত্ব ছিল বাঙালি। ব্রিটিশ আমলে এই অঞ্চলে মানুষকে বাঙালি বলা হইতো, পাকিস্তান আমলে বাঙালি বলা হইতো। রাষ্ট্র স্বাধীন হয়েছে, আমরা তখনও বাঙালি ছিলাম। এখনো রাষ্ট্রের জনগণকে বাঙালি হিসাবে আমি আসতেছি, মূল কথা আসতেছি। সেই হিসাবে আমাদের রাষ্ট্র যখন বাংলাদেশ হয়েছে, আমাদের বাংলাদেশি হলে আমরা পৃথিবীর কাছে পরিচিত স্বাধীন রাষ্ট্র। সংবিধানে ফার্স্ট শিডিউলে একটা শপথের কথা বলা হয়েছে, যারা সাংবিধানিক পোস্টগুলো হবেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হবেন। তো সেখানে আমরা দেখেছি আমেরিকা, লন্ডন, সব জায়গায় হোয়াইট হাউসের সামনে, জনগণের সামনে যে যে ধর্মে বিশ্বাস করে সেই ধর্মগ্রন্থ হাতে নিয়ে জনগণের সামনে শপথ করে যে আমি রাষ্ট্রপতি অনুগত থাকবো, জনগণের সেবা করবো। আমাদের এখানকার এই সংবিধানে এটা নাই। যার কারণে কি হয়েছে, আমি বলতেছি, যার কারণে কি হচ্ছে, জনগণ জানতে পারে না যে কে শপথ নিল আর কে নিল না। অন্তত পক্ষে ওই ব্যক্তিকে এই নতুন যে সংবিধান হবে, শপথ নিবে আমাদের সংসদের দক্ষিণ প্লাজায় কিংবা শহীদ মিনারে জনগণের সামনে, সে হিন্দু হইলে গীতা, মুসলমান হইলে কোরআন শরীফ,
খ্রিস্টান হলে বাইবেল হাতে নিয়ে জনগণের সামনে বলবে আপনাদের সামনে শপথ করতেছি আমাকে নির্বাচিত করে প্রধানমন্ত্রী বানিয়েছেন, প্রেসিডেন্ট বানিয়েছেন, কিংবা সাংবিধানিক যে পোস্ট দিয়েছেন, আমি আপনাদের সেবা করবো। জনগণ বুঝতে পারে এই লোককে আমরা নির্বাচিত করেছি বা নিয়োগ দিয়েছি, এটা সে আমাদের লোক। এবং সংবিধান এখন দিয়ে আমাদের যে যিনি আছেন এগুলো আনে না, কারণ হলো জনগণ জানেই না। সুন্দর সুন্দর ওয়ার্ড দিয়ে সংবিধান তৈরি করা হয়, কিন্তু জনগণ জানে না। তো আমার প্রস্তাব হলো আপনারা এই বিষয়টা তুলে ধরেন, এই সংবিধানের জনগণের সংবিধান পাতা গুরুত্বের সাথে করছি। এবং আমাদের এবারে আমরা পেছন থেকে একজনকে নিব, পেছন থেকে শুধু প্রশ্ন করবেন দয়া করে, আমরা সময় সীমিত। ক্ষমাপ্রার্থী, একটু করে মাঝে বেতন দিয়ে দিবে তো, আমরা আসলে সংক্ষিপ্ত করতে হচ্ছে। উনি এই পাশে গেলে হয় না, যাচ্ছে ওই পাশে গেলে। আক্তার ভাইয়ের কাছে আমার প্রশ্ন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল 15 তারিখে, মানে আগামীকালকে। তো এইটার ব্যাপারে আপনারা কি করতেছেন, বা রাজনৈতিক দলগুলো যেটা বলতে যাচ্ছে যে আমাদের সাথে এখনো পর্যন্ত এটার ব্যাপারে কথা বলা হয়নি, বা বড় বৃহৎ যে দলগুলো আছে তারা বলতে চাচ্ছেন যে আমরা নতুন করে সংবিধানের পক্ষে না, 72-এর সংবিধান থাকুক, এই ব্যাপারে আসলে আপনাদের মতামত কি? ধন্যবাদ ভাই আপনাকে। আমাদের পরবর্তী বক্তা জনাব আক্তার হোসেন সাহেব, উনি যখন বক্তব্য দিলেন আপনার প্রশ্নটা অ্যাড্রেস করবেন। আর কেউ যদি প্রশ্ন করতে চান, আরেকটি প্রশ্ন দিতে পারবো আমরা। একটি শেষ একটি প্রশ্ন। পেছন থেকে প্লিজ, পেছন থেকে শেষ একজনকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র হবে, এটা শুধুমাত্র ঘোষণাপত্র হবে এরকম তো আমরা পত্রিকায় দেখতেছি। এরকম একটি ঘোষণাপত্র যদি হয় তাহলে তো লিগ্যাল কোনো ভ্যালিডিটি থাকে না, বা লিগ্যাল কোনো দাম থাকে না। তো আমার জানার ইচ্ছা যে জুলাইয়ের সাংবিধানিক যে ঘোষণাপত্র যেটা হবে সেটা কি কোনো লিগ্যাল ইফেক্ট থাকবে কিনা? যদি লিগ্যাল ইফেক্ট না থাকে তাহলে এই ঘোষণাপত্রের কোনো দরকার আছে কিনা? ধন্যবাদ ভাই আপনাকে। আপনার এই প্রশ্নের উত্তরটা আমাদের পরবর্তী বক্তাদের বক্তব্যের মাঝেই আছে। সুতরাং আমরা আপাতত আপনাদের এই বক্তব্যটা একটু স্থগিত করছি। এ পর্যায়ে আমরা অনুরোধ করব জনাব আক্তার হোসেন, উনি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব, উনি এসে আমাদেরকে যদি এই আজকের এই অনুষ্ঠানের যে বিষয়বস্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত, জুলাই ঘোষণাপত্র, গণপরিষদ ও সংবিধান বিষয়ে কিছু বক্তব্য রাখার জন্য ধন্যবাদ। ভাই মাইক্রোফোনটা দিয়ে দিন ভাই, মাইক্রোফোনটা দিয়ে নেন কেন ভাই, মাইক্রোফোন বারবার বেশি সাউন্ডের জন্য। আসসালামু আলাইকুম। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আজকে আলোচিত হওয়ার জন্য এই আলোচনা সভাটার আয়োজন করা হয়েছে। পাশাপাশি ঘোষণাপত্র, গণপরিষদ এবং সংবিধান, এই বিষয়গুলো নতুন রাজনৈতিক বন্দোবস্তের সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িত সে বিষয়গুলো আজকের এই আলোচনায় আলোচিত হওয়ার কথা এবং আরো হবে। আমরা এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, এই বিষয়ে অনেকে হয়তো জানার ঘাটতি থাকতে পারে, অথবা আমরা এখনো পর্যন্ত সারা দেশব্যাপী হয়তো তেমন ভাবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি সেটা আমরা ভালো করে প্রচার করতে পারিনি। খুব সিম্পলি যদি বলি দুই একটা কথা, যে বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের 4 পদে একজন ব্যক্তিকেই জাতির পিতা হিসেবে সম্বোধন করা হয়েছে। বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষের শত বছরের সংগ্রামকে এক ব্যক্তির কাছে সুপর্দ করা হয়েছে। আমরা এই এক ব্যক্তির কবল থেকে বেরিয়ে এসে আমরা আমাদের জাতীয় নেতা যারা আছেন তাদেরকে আমরা ফাউন্ডিং ফাদার্স হিসেবে পেতে চাই। এই সংবিধানে মাত্র শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা বলি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তার দোষ কোথায়? তাকে কেন আমরা ফাউন্ডিং ফাদার্স হিসেবে পেলাম না? শেরেবাংলায় কি ফজলুল হক আছেন, আবুল হাসিম আছেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী আছেন, যোগেন মন্ডল আছেন, তারা সকলে এই ভূখণ্ডের জন্য, এই ভূখণ্ডের মানুষের অধিকারের জন্য লড়াই করে গেছেন। একটা সুন্দর ভূখণ্ড যাতে আমরা পাই, মানুষের অধিকার যাতে থাকে তার জন্য লড়াই করে গেছেন। তাদের অবদানকে একেবারে হাওয়ায়
মিলিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবেই তাদের কোনো জায়গায় তাদের কোনো নামের উচ্চারণটা পর্যন্ত করা হয়নি। এটাই একটা রাজনৈতিক বন্দোবস্ত যে বাংলাদেশের ইতিহাসকে এক ব্যক্তির কবল থেকে বের করে নিয়ে এসে বাংলাদেশের জন্য যারা দীর্ঘ সময় ধরে লড়াই করেছেন তাদের সকলের মাঝে এই কৃতিত্বকে বন্টন করে দেওয়া।